গল্পের শুরু হয় আটলান্টিক মহাসাগরের ৩,৮০০ মিটার গভীরে পৌঁছানোর মাধ্যমে। আসলে ৮৪ বছর আগে অর্থাৎ ১৯১২ সালের ১৫ই এপ্রিল টাইটানিক জাহাজটি এই সমুদ্রে ডুবে গিয়েছিল। সেই সঙ্গে হারিয়ে গিয়েছিল এক অমূল্য হীরা, যার নাম ছিল দ্য হার্ট অব দ্য ওশান। সেই হীরাটির সন্ধানেই এখন ব্রক লেভিট তার টিম নিয়ে এখানে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি লকার খুঁজে পায় এবং সেটিকে পানি থেকে তুলে তাদের জাহাজে নিয়ে আসে। যখন তারা সেটি পানির উপরে নিয়ে আসে, সবাই খুব উচ্ছ্বাসিত হয়ে লকারটি খোলার জন্য অধীর হয়ে ওঠে। কিন্তু ভিতরে বিশেষ কিছু না পেয়ে সবাই হতাশ হয়। সেখানে শুধু কিছু কাগজপত্র আর একটি স্কেচ ছিল। প্রথমে তারা এটা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু স্কেচটি ভালো করে দেখার পর বোঝা যায় এটা একটি মেয়ের আঁকা ছবি, যার গলায় হার্ট অব দ্য ওশান হীরাটি দেখা যাচ্ছে। স্কেচটির সঙ্গে এর তারিখও লেখা ছিল ১৪ এপ্রিল ১৯১২, অর্থাৎ টাইটানিক ডোবার ঠিক আগের দিন এই স্কেচটি আঁকা হয়েছিল। মুহূর্তের মধ্যে এই খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখি এক বৃদ্ধ মহিলাকে, যিনি বাড়িতে মাটির পাত্র বানাচ্ছিল। হঠাৎ তার চোখ টিভির পর্দায় পড়ে। সেখানে ব্রক লেভিট তার আবিষ্কারের কথা বলছিল। তখন সে তার নাতনিকে টিভির শব্দ বাড়াতে বলে এবং অবাক হয়ে বলে, অসাধারণ কথা। আসলে এই বৃদ্ধ মহিলাটি আর কেউ নন, তিনিই সেই মেয়ে যার স্কেচটি টাইটানিক থেকে উদ্ধার হয়েছে। তার নাম রোজ ডসন। সে তার নাতনিকে বলে ব্রক লেভিটকে ফোন করতে। ফোনে রোজ ব্রককে জিজ্ঞাসা করে, আপনারা কি হার্ট অব দ্য ওশান পেয়েছেন? ব্রক বলে, না, তবে আপনি কি বলতে পারেন স্কেচের মেয়েটিকে? তখন রোজ বলেন, হ্যাঁ, এই ছবির মেয়েটি আমি। তারপর ব্রক তার টিম নিয়ে রোজ এবং তার নাতনিকে হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে আসে। জাহাজে পৌঁছানোর পর ব্রক রোজকে কিছু প্রশ্ন করে, যাতে তারা শিওর হতে পারে যে এই মহিলাটি সত্যিই রোজ ডসন। যখন তারা নিশ্চিত হয়ে যায়, তখন তারা রোজকে টাইটানিক ডুবার একটি 3D ভিডিও দেখায়। ভিডিও দেখে রোজ বলে, হ্যাঁ, এটি ব্যাখ্যা করার জন্য ভালো, কিন্তু আমি আজও সেই যন্ত্রণাটা অনুভব করতে পারি যা সেদিন আমি পেয়েছিলাম। এরপর ব্রক বলে, আপনি কি আমাদের পুরো ঘটনাটা খুলে বলতে পারবেন? রোজ বলে, হ্যাঁ, ৮৪ বছর আগে টাইটানিককে স্বপ্নের জাহাজ বলা হতো। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন ১৭ বছরের রোজ তার মা এবং তার হবু স্বামী ক্লেটনের সঙ্গে টাইটানিকের জাহাজে যাত্রা করছিল। তারা সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই জাহাজে ৩ শ্রেণীর যাত্রী ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে রাজা বাদশাহ, ধনী ব্যক্তি আর বড় বড় ব্যবসায়ীরা যাত্রা করত। সেকেন্ড ক্লাসে মাঝারি ব্যবসায়ী এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ থাকতো। আর থার্ড ক্লাসে এমন সব মানুষ যারা দামি টিকিট কিনতে পারতো না। বেশিরভাগই গরিব এবং শ্রমজীবী মানুষ ছিল। এরপর আমরা দেখি জ্যাক ডসন নামের একটি যুবক তার বন্ধুদের সঙ্গে তাস খেলছে। এই খেলায় যে জিতবে সেই টাইটানিকের টিকিট পাবে। ভাগ্য জ্যাকের সঙ্গে ছিল। সে এবং তার বন্ধু টিকিট জিতে নেয়। তখন একজন এসে তাদের বলে, জাহাজ ৫ মিনিটের মধ্যে রওনা দেবে। এই কথা শুনে তারা দৌড়ে কোনো মতে জাহাজে উঠে পড়ে। টাইটানিককে দেখতে তখন সেখানে বিশাল জনসমাগম হয়েছিল। আসলে এই জাহাজ সেই সময় সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ ছিল, যাতে যাত্রা করা অনেকের স্বপ্ন ছিল। এরপর টাইটানিক তার গন্তব্যের দিকে রওনা দেয়। ক্যাপ্টেন এবং অন্যান্য অফিসাররা জাহাজের সর্বোচ্চ পয়েন্টে দাঁড়িয়ে তাকে সর্বোচ্চ গতিতে চালানোর নির্দেশ দেয় এবং জাহাজটি ২১ নটিক্যাল মাইল স্পিডে চলতে শুরু করে। এরপর আবার রোজকে দেখানো হয় সে আর্ট ভালোবাসে, তাই সে সঙ্গে করে বহু পুরনো এবং মূল্যবান পেইন্টিং এনেছিল। রোজ তখন তার পরিবার সহ লাঞ্চ করছিল। সেখানে জাহাজের ইঞ্জিনিয়ার এবং মালিকও ছিল, কিন্তু রোজ তাদের একঘেয়ে কথাবার্তা একদমই পছন্দ করছিল না। তাই সে টেবিল ছেড়ে বাইরে চলে যায়। এদিকে জ্যাক এবং তার বন্ধু ডেকে বসে গল্প করছিল। তখনই জ্যাকের চোখ রোজের দিকে পড়ে। রোজ এতটাই সুন্দরী ছিল যে জ্যাক শুধু তাকিয়েই তাকে দেখতে থাকে। ঠিক তখনই ক্লেটন এসে রোজকে ভেতরে যাওয়ার কথা বলে। রোজের মন খুব খারাপ। ডিনারের টেবিলে সে চুপচাপ বসে থাকে। তার মাথায় ঘুরতে থাকে মায়ের সেই কড়া কথাগুলো। তার মা বলতো, রাজকীয় পরিবারের সদস্যদের মতো জীবনযাপন করতে হলে শালীন পোশাক পরতে হয়, সঙ্গীত শুনতে হয়, বড় বড় পার্টিতে যেতে হয় আর মানুষের সঙ্গে মার্জিতভাবে মিশতে হয়। কিন্তু রোজের এসব একেবারেই ভালো লাগতো না। সে তো নিজের জীবনের আনন্দটাই ভুলে গিয়েছিল। তার চারপাশে এত বিলাসিতা থাকলেও সে যেন স্বর্ণকাচার এক বন্দি পাখি। তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন শেষ করে দেবে। আসলে রোজ এমন একটা জীবন চায় না যেখানে তার স্বাধীনতা নেই। সে তার হবু স্বামী ক্লেটনকে মোটেই পছন্দ করে না। তার নিজের ইচ্ছা অনিচ্ছা বলতে কিছুই নেই। সবকিছু যেন তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় যখন সে জাহাজের রেলিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, পেছন থেকে হঠাৎ জ্যাক এসে হাজির হয়। সে রোজকে থামিয়ে দেয়। রোজ চিৎকার করে বলে, আমার কাছে এসো না, আমি লাফ দেব। জ্যাক শান্ত গলায় বলে, তুমি যদি লাফ দাও তাহলে আমাকেও লাফ দিতে হবে তোমাকে বাঁচানোর জন্য। রোজ অবাক হয়ে বলে, তুমি যদি এত উঁচু থেকে পড়ো তাহলে তো মরে যাবে। জ্যাক হেসে বলে, আমার সাঁতার জানা আছে, তবে ঠান্ডা পানি আমার একদম সহ্য হয় না। রোজ তখন একটু ঘাবড়ে যায়। সে জিজ্ঞাসা করে, পানি কতটা ঠান্ডা? জ্যাক বলে, বরফের থেকেও ঠান্ডা। এতে পড়লে শরীর অবশ হয়ে যাবে আর কেউ বাঁচতে পারবে না। আর তুমি নিশ্চয়ই আমার মতো কারো প্রাণ নিতে চাও না, তাই না?
জেকের এই কথাগুলো শুনে রোজ কিছুটা নরম হয়। জেক ধীরে ধীরে তার দিকে হাত বাড়ায়। রোজও ধীরে ধীরে তার হাত ধরতে যায়, কিন্তু তখনই তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। তৎক্ষণাৎ জেক তাকে ধরে ফেলে এবং অনেক কষ্টে রেলিং টপকে টেনে তুলে। রোজ ভয়ে চিৎকার করছিল, আর তার সেই চিৎকার শুনে জাহাজের নিরাপত্তারক্ষীরা ছুটে আসে। তারা জেককে রোজের সঙ্গে ওই অবস্থায় দেখে ভুল বুঝে ফেলে আর ভাবে জেক বুঝি রোজের উপর আক্রমণ করছিল। তাই তারা জেককে ধরে ফেলে এবং ক্লেটনকে ডাকে। কিন্তু রোজ দ্রুত বলে ওঠে, এই ছেলেটা কিছুই করেনি, বরং সে আমার প্রাণ বাঁচিয়েছে। রোজ আরও বলে, আমি রেলিংয়ের উপর দাঁড়িয়ে প্রোপেলারের দিকে তাকিয়েছিলাম, তখন হঠাৎ আমার পা পিছলে যায়। জেক তখনই সময় মতো এসে আমাকে ধরে ফেলে। এই কথা শুনে গার্ডরা জেকের সাহসিকতার প্রশংসা করে এবং তাকে বাহাবা দেয়। এরপর ক্লেটন আসে এবং বলে, একে কিছু টাকা পুরস্কার দাও প্রাণ বাঁচানোর উপহার হিসেবে। কিন্তু রোজ সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার প্রাণের মূল্য কি কেবল কয়েকটা টাকা? আমার জীবন কি এতটাই সস্তা? এই কথা শুনে ক্লেটন কিছুটা লজ্জিত হয় এবং তখন সে জেককে ডিনারে আমন্ত্রণ জানায়। তুমি কাল রাতের ডিনারে আমাদের সঙ্গে খাবে, কেমন? জেক এতে সম্মতি জানায়। এরপর রোজ নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ক্লেটন আসে এবং রোজের গলায় একটি দামি নেকলেস পরিয়ে দেয়। সে বলে, এটাকে বলে হার্ট অব দ্য ওশান, এটা কেবল রাজকীয় নারীরা পরে। পরদিন সকালে রোজ আবার জেকের কাছে আসে। সে বলে, আমি শুধু কাল রাতের জন্য তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। জেক তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি তোমার জীবন শেষ করে দিতে চাচ্ছিলে? কি এমন ঘটেছিল? রোজ তখন নিজের আঙ্গুলে থাকা রিংটি দেখিয়ে বলে, আমাকে এমন একটা সম্পর্কে জোর করে বেঁধে ফেলা হয়েছে যেখানে আমার ইচ্ছার কোনো মূল্যই নেই। আমাকে এমন একটা বিয়ে করতে বাধ্য করা হচ্ছে যা আমি চাই না। আমার রাজকীয় জীবনটাও আমি চাই না, তবু আমাকে বাধ্য করা হচ্ছে এটা বয়ে নিয়ে যেতে। জেক কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করে, তুমি কি ক্লেটনকে ভালোবাসো? রোজ কোনো উত্তর দেয় না, সে শুধু জেকের হাতটা চুপচাপ ধরে থাকে। আসলে রোজ এই প্রথম কারো কাছে একটু স্বস্তি পাচ্ছিল, হালকা একটা শ্বাস নিতে পারছিল। সে একটু একটু করে নিজের ইচ্ছেগুলো ফিরে পাচ্ছিল। এরপর রোজ জেকের আঁকা ছবি দেখে সে আগ্রহ নিয়ে জানতে চায় এই ছবিগুলোর গল্প কি। জেক তাকে একে একে প্রতিটি স্কেচের গল্প বলতে থাকে। দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এভাবে কথায় কথায় সন্ধ্যা নেমে আসে। তখন হঠাৎ রোজের মা তার কিছু বন্ধুকে নিয়ে সেখানে চলে আসে। রোজ তখন জেককে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তার মা স্পষ্টতই অসন্তুষ্ট, কারণ জেক একজন সাধারণ ছেলে মানুষ। এরপর রোজকে নিয়ে এসে সেখান থেকে চলে যায়। তবে সেখানে উপস্থিত মিস ব্রাউন, যিনি রোজের মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী, তিনি জেকের সঙ্গে হাসি মুখে কথা বলেন। তিনি বলেন, তুমি আজ রাতের ডিনারে কি পরবে? জেক নিজের পরনের পোশাক দেখিয়ে বলে, এই তো এগুলোই। তারপর মিস ব্রাউন জেককে নিজের সঙ্গে নিয়ে যায়। সে তাকে কিছু ভালো জামা কাপড় পরিয়ে দেয় এবং বলে, এই পোশাকগুলো আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম, আর তুমি তো আমার ছেলের মতোই। ডিনারের টেবিলে রোজের মা এবং ক্লেটন জেককে অপমান করার চেষ্টা করে। ক্লেটন তিরস্কার করে বলে, মিস্টার ডজন, আপনি তো থার্ড ক্লাস থেকে এসেছেন, তাই না? না আপনার কোনো ব্যবসা আছে, না কোনো ঠিকানা। কিন্তু জেক হেসে উত্তর দেয়, কাল পর্যন্ত আমি ফুটপাতে ঘুমাতাম, আর আজ আমি আপনাদের সঙ্গে বসে চ্যাম্পেন খাচ্ছি। তারপর সে বলে, জীবন যে কোনো সময় নতুন মোড় নিতে পারে, তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা, পুরোপুরি অনুভব করা। জেকের এই কথাগুলো শুনে সেখানে বসে থাকা সবাই খুশি হয়ে যায়। এরপর জেক চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে রোজের হাতে একটি কাগজের টুকরো দিয়ে যায়। সেখানে লেখা থাকে, রাত 9টার সময় গাড়ির কাছে এসো। রোজ ঠিক 9টার সময় সেখানে পৌঁছায়, যেখানে জেক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিকারের পার্টিতে যেতে চাও? তারপর তারা দুজনে একসাথে থার্ড ক্লাসের দিকে যায় আর প্রচুর মজা করে নাচে গানে মেতে ওঠে। কিন্তু ক্লেটনের একজন লোক রোজকে সেখানে দেখে ফেলে এবং সে গিয়ে ক্লেটনকে সবকিছু জানিয়ে দেয়। এটা শুনে ক্লেটন প্রচণ্ড রেগে যায় এবং রোজের ওপর চিৎকার করে। সন্ধ্যায় রোজের মা তার কাছে আসে এবং বলে, আমরা ধীরে ধীরে গরিব হয়ে পড়ছি, আমাদের কাছে শুধু আমাদের নামটাই বাকি আছে, আর তুমি যদি ক্লেটনকে বিয়ে না করো তাহলে আমরা সবাই রাস্তায় বসে যাব। একথা শুনে রোজ বলে, সবসময় শুধু আমাকেই কেন আপোষ করতে হবে? তুমি নিজের স্বার্থে কেন আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ? রোজ তার মায়ের উপর অভিযোগ করে যে সে স্বার্থপর, কিন্তু তার মা পাল্টা বলে, তুমিও স্বার্থপর, তোমার নিজের পরিবারের কোনো চিন্তা নেই। এসব কথা শুনে রোজ বাধ্য হয় মায়ের কথা মেনে নিতে এবং ক্লেটনকে বিয়ে করতে সে রাজি হয়ে যায়। পরের দিন জেক রোজকে দেখার জন্য ফার্স্ট ক্লাস চেম্বারে যায়, কিন্তু সেখানে থাকা গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না এবং বাইরে বের করে দেয়। এরপর আমরা দেখি রোজ জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং থমাসের সঙ্গে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই এক লোক এসে ক্যাপ্টেনকে বরফখণ্ড বা আইসবার্গের সতর্কবার্তা দেয়। এটা শুনে রোজ কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ সেই সতর্কবার্তাকে গুরুত্ব না দিয়ে বলে, এরকম আবহাওয়ায় বরফ থাকা স্বাভাবিক, সব কিছু ঠিক আছে। এরপর রোজ যখন থমাসের সঙ্গে কথা বলতে এগিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে জেক আসে এবং রোজকে থামিয়ে তার মনের সব কথা খুলে বলে, কিন্তু রোজ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়।
সন্ধ্যাবেলায় জ্যাক জাহাজের সামনের অংশে দাঁড়িয়ে চিন্তায় ডুবে থাকে। তখন সেখানে রোজ আসে এবং বলে, আমি তোমাকে ভালোবাসি জ্যাক। এটা শুনে জ্যাক খুব খুশি হয়ে যায়। সে রোজকে বলে, তুমি তোমার চোখ বন্ধ করো। এরপর সে রোজকে জাহাজের সামনে রেলিংয়ের উপর দাঁড় করায় এবং বলে হাত দুটি ছড়িয়ে দিতে। যখন রোজ চোখ খুলে সামনের সমুদ্রের অপরূপ দৃশ্য দেখে সে খুব আনন্দিত হয়। আর এটাই ছিল এই মুভির আইকনিক একটি দৃশ্য। এরপর রোজ জ্যাককে তার ছবি আঁকা ঘরে নিয়ে যায়, যেখানে জ্যাক তার সব ছবি দেখে খুব খুশি হয়। তখন রোজ জ্যাককে হার্ট অব দ্য ওশান নামের হীরার হারটি দেখায় এবং বলে, আমি চাই তুমি এই হার সহ আমার একটা ছবি আঁকো। জ্যাক রাজি হয়ে যায়। পেইন্টিং শেষ হওয়ার পর সে ছবির নিচে তারিখ লেখে 14 এপ্রিল 1912। এরপর রোজ নিজের গলা থেকে হীরার হারটি খুলে জ্যাককে দেয় এবং বলে, এটা লকারে রেখে দাও। জ্যাক হারটি লকারে রাখতে যায়, কিন্তু ভুল করে তার ড্রয়িংটিও লকারে রেখে দেয়। ঠিক তখনই কারো আসার শব্দ হয়। এই শব্দ শুনে রোজ তাড়াতাড়ি জ্যাককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে ওই শব্দটি ছিল ক্লেটনের লোকের, যে তাদের পিছু নিতে শুরু করে। ওদিকে জাহাজের ক্যাপ্টেন স্মিথের কাছে তার একজন ক্রু মেম্বার আসে এবং বলে, জাহাজের গতি কমিয়ে দিন, কারণ যখন সমুদ্র শান্ত থাকে তখন বরফের চাংড়া থেকে ঢেউ ফিরে আসে না, আর সেই জন্য ওদের দূরত্বও বোঝা যায় না। কিন্তু ক্যাপ্টেন স্মিথ সেই কথারও কোনো গুরুত্ব না দিয়ে জাহাজের গতি আগের মতোই রাখার নির্দেশ দেন। ঠিক তখন জাহাজের উপরের অংশে দাঁড়িয়ে থাকে এক কর্মী সামনে একটা বিশাল বরফের পাহাড় দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দ্রুত বিপদ সংকেতের ঘন্টা বাজিয়ে সিনিয়র অফিসারদের খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথেই সবাই চেষ্টা করে জাহাজটা ঘুরিয়ে ফেলতে আর তার গতি কমিয়ে দিতে, কিন্তু জাহাজটা এত দ্রুত চলছিল যে পুরোপুরি ঘুরতে পারে না এবং তার একটা অংশ বরফের সঙ্গে হালকা ধাক্কা খায়। এই দৃশ্য তখন জ্যাক আর রোজও দাঁড়িয়ে থেকে দেখছিল। ধাক্কার ফলে জাহাজের নিচের দিক দিয়ে খুব দ্রুত পানি ঢুকতে শুরু করে, আর সেখানে কাজ করা লোকেরা ভয় পেয়ে পালাতে শুরু করে। ক্যাপ্টেন তখন সেই অংশ বন্ধ করে দেওয়ার আদেশ দেন, যার ফলে কিছু লোক ভিতরেই আটকা পড়ে। ধীরে ধীরে ফার্স্ট ক্লাসের কেবিনগুলোতেও পানি ঢুকতে শুরু করে এবং লোকজন পালাতে শুরু করে। এদিকে রোজ আর জ্যাক ক্লেটনকে ধাক্কার ব্যাপারে জানাতে যায়, কিন্তু তার আগেই ক্লেটনের একজন লোক লুকিয়ে জ্যাকের পকেটে হার্ট অব দ্য ওশান নেকলেসটা ঢুকিয়ে দেয়। এরপর যখন তারা ক্লেটনের কাছে পৌঁছায়, ক্লেটন জ্যাকের তল্লাশি করায় এবং নেকলেসটা তার পকেট থেকে বের হয়ে আসে। ক্লেটন জ্যাককে চুরির অভিযোগে গ্রেপ্তার করিয়ে দেয়, কিন্তু জ্যাক রোজকে বলে, বিশ্বাস করো আমি এটা চুরি করিনি, এটা ক্লেটনের ফাঁদ। কিন্তু কেউ তার কথা শোনে না। এরপর এক পুলিশ অফিসার জ্যাককে একটা অফিসে নিয়ে গিয়ে একটি লোহার পাইপের সঙ্গে বেঁধে ফেলে। পাশের ঘরে আমরা দেখি অ্যান্ড্রুজ ক্যাপ্টেনের সঙ্গে মিটিং করছে এবং জানাচ্ছে, আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, এরপর পুরো জাহাজটাই ডুবে যাবে। এটা শুনে সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ক্লেটন রোজের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এমনকি তাকে চড়ও মারে। বাইরে যাত্রীদের লাইফ জ্যাকেট দেওয়া শুরু হয়, কিন্তু কাউকে জানানো হয় না যে এই জাহাজটা 1 ঘন্টার মধ্যেই ডুবে যাবে। প্রথমে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের যাত্রীদের বাইরে পাঠানো হয়, আর থার্ড ক্লাসের লোকদের দরজার কাছে আটকে দেওয়া হয়। এই সময় রোজ অ্যান্ড্রুজকে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি জাহাজটাকে চটানে ধাক্কা খেতে দেখেছি, আর এখন আপনার মুখে ভয় দেখছি, সত্যটা কি? তখন অ্যান্ড্রুজ বলে, 1 ঘন্টার মধ্যে পুরো জাহাজটাই ডুবে যাবে। এটা শুনে রোজ আর ক্লেটন হতবাক হয়ে যায়, কারণ তারা তো ভেবেছিল এই জাহাজ কখনো ডুববেই না। অ্যান্ড্রুজ বলে, যত তাড়াতাড়ি সম্ভব লাইফ বোটে উঠে পড়ো। অন্যদিকে থার্ড ক্লাসের যাত্রীদের উপরে উঠতে দেওয়া হচ্ছিল না, আর ফার্স্ট ক্লাসের যাত্রীদের লাইফ বোটে তুলে দেওয়া হচ্ছিল। ক্লেটন তখন রোজকে জ্যাক সম্পর্কে খারাপ কথা বলতে থাকে আর রোজকেও অপমান করে। এতে রোজ বোঝা যায় যে জ্যাক নির্দোষ, তাই সে দ্রুত গিয়ে জ্যাককে উদ্ধার করতে যায়। রোজ অনেক খোঁজাখুঁজির পর জ্যাককে খুঁজে পায়, কিন্তু তখন ঘরেও পানি ঢুকতে শুরু করেছে। জ্যাক তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তার হাত হাতকড়ায় বাঁধা ছিল, তাই সে রোজকে চাবি খুঁজে বের করতে বলে, কিন্তু রোজ চাবি খুঁজে পায় না এবং বুঝে উঠতে পারে না সে কী করবে। সে বাইরে গিয়ে একটা কোরাল এনে জ্যাকের হাতকড়া কেটে দেয়, কিন্তু ততক্ষণে ঘরটা পানি দিয়ে ভরে গেছে। তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে থার্ড ক্লাসের কেবিনে পৌঁছায়, যেখানে গার্ডরা লোকদের আটকে রেখেছিল। জ্যাক আর তার কয়েকজন বন্ধু মিলে দরজা ভেঙে দেয় এবং দৌড়ে জাহাজের উপরের দিকে পৌঁছায়। তারা দেখে সবাই জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। লাইফ বোটও শেষ হয়ে আসছে, তাই মানুষ জোর করে বোটে ওঠার চেষ্টা করছে। জ্যাক আর রোজও একটা লাইফ বোর্ডের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে শুধু নারী ও শিশুদেরই নেওয়া হচ্ছিল। অন্যদিকে ক্লেটন নিজের লকার থেকে সব টাকা আর সেই নেকলেসটা নিয়ে নিজের জ্যাকেটে ঢুকিয়ে নেয়। জ্যাক রোজকে বলে, তুমি বোটে উঠে যাও, কিন্তু রোজ একা যেতে রাজি হয় না। রোজকে নিজের জ্যাকেট পরিয়ে দিয়ে বলে, চিন্তা করো না, আমি জ্যাকের জন্য অন্য দিক থেকে ব্যবস্থা করছি। তারপর ক্লেটন জ্যাককে বলে, দেখলে আমি বেঁচে যাব আর তুমি এখানেই মরবে, তোমার কোনো বন্দোবস্ত আমি করিনি। এই কথা শুনে রোজ লাইফবোট থেকে ঝাঁপ দিয়ে আবার জাহাজে ফিরে আসে। জ্যাক দৌড়ে গিয়ে রোজকে জড়িয়ে ধরে। এটা দেখে ক্লেটন রেগে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। জ্যাক আর রোজ পালাতে থাকে এবং ক্লেটনও তাদের পিছনে যায়।
কিন্তু নিচে পানি ভর্তি থাকায় সে আর যেতে পারে না। সে দাঁড়িয়ে হেসে ফেলে। তার লোক তাকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? তখন ক্লেটন বলে, আমি নেকলেসটা আমার নিজের জ্যাকেটে রেখেছিলাম, আর সে জ্যাকেট আমি রোজকে পরিয়ে দিয়েছি। এদিকে জ্যাক আর রোজ নিচে লুকিয়েছিল, কিন্তু সেখানেও পানি ঢুকতে শুরু করে। তারা দ্রুত উপরে উঠে আসে এবং একটি গেটের কাছে পৌঁছায়, যেটা বাইরে থেকে বন্ধ ছিল। এখন তারা আর ফিরে যেতে পারবে না, কারণ নিচে পুরোটাই পানিতে ডুবে গিয়েছিল। তখন তারা একজন অফিসারকে দেখতে পায়। রোজ তাকে সাহায্য করতে বলে। সে গেট খোলার চেষ্টা করে, কিন্তু ভয় পেয়ে চাবিটা ফেলে দেয় এবং পালিয়ে যায়। জ্যাক পানির মধ্যে গিয়ে চাবিটা কুড়িয়ে আনে এবং গেটটা খুলে দেয়। তারপর তারা উপরে উঠে যায়। অন্যদিকে ক্লেটন নিজের প্রাণ বাঁচাতে একটা শিশুকে কুলে তুলে নেয় এবং অফিসারকে বলে, এই বাচ্চার কেউ নেই, শুধু আমিই আছি। বাধ্য হয়ে অফিসাররা তাকে বোটে ওঠার সম্মতি দেয়। এদিকে সবাই বাঁচার জন্য ছুটছে। আমরা দেখি কিছু মিউজিশিয়ান যারা জানে এটা তাদের জীবনের শেষ মুহূর্ত, তাই তারা পালানোর বদলে তাদের জীবনের শেষ পারফরমেন্স দেয়। তারা মন দিয়ে মিউজিক বাজাতে থাকে। এখন জাহাজের অর্ধেকটাই পানির নিচে। সবাই দৌড়ে জাহাজের অন্য পাশে চলে যাচ্ছে। জ্যাক আর রোজও সেই ভিড়ে দৌড়ে টপ পয়েন্টে পৌঁছে যায়। তখনই জাহাজটা দুই টুকরো হয়ে যায়। তারা রেলিং ধরে কোনোভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। একটা সময় পুরো টাইটানিকই ডুবে যায়। জ্যাক আর রোজও পানিতে পড়ে যায়, কিন্তু তারা কোনোভাবে ভেসে উঠে আসে। রোজ পানির উপরে উঠে জ্যাককে খুঁজতে থাকে। তখন এক লোক রোজকে ভর করে বাঁচার চেষ্টা করে, কিন্তু তাতে রোজ ডুবে যেতে থাকে। তখন জ্যাক এসে তাকে বাঁচায় এবং একটু দূরে নিয়ে যায়। জ্যাক রোজকে একটা দরজার উপর তুলে দেয়, যেটা পানির উপর বেশি ছিল। এরপর সে নিজে পানিতে থেকে রোজের হাত ধরে রাখে। চারপাশে অনেক মানুষ পানিতে বেসেছিল, কিন্তু পানি এতটাই ঠান্ডা ছিল যে একে একে সবাই মারা যেতে থাকে। রোজের খুব ঠান্ডা লাগছিল, আর সে কাঁপতে কাঁপতে ভয়ে জ্যাককে বলে, সবকিছু একদম শান্ত হয়ে যাচ্ছে। তখন জ্যাক বলে, ভয় পেও না, কিছুক্ষণের মধ্যেই বোট এসে যাবে, আমরা বেঁচে যাব, শুধু হাল ছেড়ো না, এখনই আমাকে বিদায় বলো না। রোজ প্রচণ্ড কাঁপছিল এবং ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছিল, কিন্তু জ্যাক তার সঙ্গে কথা বলে তাকে সাহস দেয়। জ্যাক বলে, এই টাইটানিকের টিকিট পাওয়া ছিল আমার ভাগ্য, কারণ এটা আমাকে তোমার সঙ্গে মিলিয়ে দিয়েছে। আমাকে একটা কথা দাও, যত কষ্টই আসুক, যত হতাশাই আসুক, তুমি কখনো হাল ছাড়বে না, তুমি নিজের প্রাণ বাঁচাবে। কিছুক্ষণ পর অফিসাররা বোট নিয়ে সেখানে পৌঁছায় এবং দেখে অনেক মানুষ তখন পর্যন্ত মারা গেছে। এটা দেখে এক অফিসার বলে, আমরা অনেক দেরি করে ফেলেছি। অফিসারের কণ্ঠস্বর শুনে রোজ চোখ খুলে ফেলে। সে জ্যাককে জাগাতে চেষ্টা করে এবং বলে, জ্যাক ওঠো, দেখো আমাদের বাঁচাতে বোট চলে এসেছে, তুমি ঠিক বলেছিলে, এখন আমরা বাঁচবো। কিন্তু জ্যাক কোনো জবাব দেয় না। যখন রোজ জ্যাকের দিকে ভালো করে তাকায়, তখন বুঝতে পারে জ্যাক মারা গেছে। এই মুহূর্তটা জ্যাকের জন্য খুবই কষ্টদায়ক ছিল, কারণ সে জ্যাককে অনেক ভালোবাসতো। তার চোখে পানি চলে আসে। সে আবার চুপচাপ পড়ে থাকে, কিন্তু হঠাৎ করে জ্যাকের কথাগুলো তার মনে পড়ে যায়। সে সাহস জোগাড় করে এবং জ্যাককে বিদায় জানায়। এরপর সে অফিসারদের ডাকতে চায়, কিন্তু ঠান্ডার কারণে তার গলা দিয়ে শব্দ বের হয় না। তখন সে সাহস করে এক মৃত অফিসারের সিটি নিয়ে সেটা জোরে জোরে বাজাতে থাকে। সিটির শব্দ শুনে বোট ফিরে আসে এবং অফিসাররা রোজকে উদ্ধার করে। পরদিন বেঁচে যাওয়া মানুষদের নিয়ে আরেকটি জাহাজ আসে। ক্লেটন তখন থার্ড ক্লাসে গিয়ে রোজকে খুঁজতে থাকে, কিন্তু রোজ তাকে দেখে মুখ লুকিয়ে নেয়। এরপর যখন তারা আমেরিকায় পৌঁছায়, এক অফিসার রোজের নাম জিজ্ঞাসা করে। তখন রোজ উত্তর দেয়, রোজ ডসন, কারণ জ্যাকের পুরো নাম ছিল জ্যাক ডসন। এখান থেকে গল্প আবার বর্তমান সময়ের দিকে ফিরে আসে। রোজ তার গল্প শেষ করে বাইরে আসে। অতীতের স্মৃতিগুলো মনে করতে করতে সে হার্ট অব দ্য ওশান নামের সেই বিখ্যাত নেকলেসটা টাইটানিকের ধ্বংসাবশেষের জায়গায় সাগরে ছুঁড়ে ফেলে। এইভাবে সে নিজের অতীতের স্মৃতি থেকে নিজেকে মুক্ত করে। রোজ জ্যাকের সঙ্গে দেখা করার পর জীবনের আসল মানে বুঝতে পেরেছিল, তাই সে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিল এবং নিজের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিল। এখন রোজের জীবনের শেষ সময় চলে এসেছে। সে পৃথিবী ছেড়ে অন্য এক জগতে চলে যায়। সে এমন একটা জগতে পৌঁছায় যেখানে টাইটানিক এখনও জীবিত, যেখানে সেই 1500 মানুষজনও আছে যারা সেই ভয়ানক দুর্ঘটনায় মারা গিয়েছিল। রাত তখন ঠিক 9টা বাজে। জ্যাক ঠিক সেখানে দাঁড়িয়েছিল। সে রোজের জন্য অপেক্ষা করছিল। আর এই হৃদয় ছুঁয়ে যাওয়ার দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয় এই সিনেমার গল্প। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।